হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকি ফাই ট্রেডিং একাডেমির আজকের ভিডিওতে। অনেক দিন বাদে আমরা আজকে সিরিজ কোর্সের 4 নম্বর ক্লাস নিয়ে আসলাম। আমি খুব দুঃখিত, অনেক আগে আনা উচিত ছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে আনতে পারিনি। অনেক ছোট্ট একটা চ্যানেল, আপনাদের ভালোবাসা পেয়ে এত দূর এসেছি। অনেক মানুষ কমেন্ট করে না, কিন্তু কিছু কিছু ভাইয়েরা অপেক্ষা করছে এবং কমেন্টে অনেকবার বলেছে যে ভাই সিরিজ কোর্সের ভিডিও কেন আসছে না। আমি তাদেরকে কথা দিয়েছি যে আসবে ইনশাল্লাহ, তো আজকে নিয়ে হাজির হলাম। তো চলুন আজকে আমাদের সিরিজ কোর্সের 4 নম্বর ভিডিও শুরু করি। 4 নম্বর ক্লাস থেকে কিন্তু শুরু হবে আমাদের লেভেল 2 এর সকল প্রশ্নের উত্তরগুলো কভার করা। আর এই ক্লাসের ভিতর আমাদের লার্নিং টপিক থাকবে ব্রোকারের আয় সম্পর্কে জানা, ব্রোকারের ধরন, পার্থক্য, ভালো ব্রোকার চেনার উপায় এবং সর্বশেষে আমরা জানবো ব্রোকারের রেগুলেশন যাচাই কৌশল। একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটা ভালো ব্রোকার শনাক্ত করা যায় এবং কিভাবে সেটাকে যাচাই করা যায়। আপনারা আমার মাউস পয়েন্টারটাকে একটু খেয়াল করবেন, এই যে ঘোরাফেরা করছে এটাকে একটু নজরবন্দি করবেন যাতে কোথায় যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন আর কি। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেন নাই, 2 নম্বর 3 নম্বর ক্লাস, তারা কাইন্ডলি চালিয়ে দেখতে পারেন। ওইখানে অলরেডি আমরা 10টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করেছি। আর ইন্ট্রোডাকশন ভিডিও যদি দেখেন তাহলে আমাদের এই সিরিজ সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আমাদের সিরিজটা কিভাবে চলবে, কি কি প্রশ্ন দিয়ে আমরা এই সিরিজটাকে সাজিয়েছি। তো আমাদের প্রথম প্রশ্ন, ব্রোকারের আয়, অর্থাৎ ফরেক্স ব্রোকার কিভাবে অথবা কি কি উপায়ে লাভ করে। ফরেক্স ব্রোকার আপনার ট্রেড থেকে সরাসরি টাকা নেয় না, তারা দামের মধ্যে ছোট ফারাক রাখে, কিছু কমিশন নেয় আর কিছু আয় করে চুপি চুপি, মানে হিডেন উপায়ে। এবং ফরেক্স ব্রোকারের মূল আয়ের উৎস হচ্ছে স্প্রেড ইনকাম। আমরা যখন কোনো ট্রেডকে এক্সিকিউশন করি, বাই অথবা সেল করি, ওই দামের মধ্যে যে ছোট পার্থক্য, ওই পার্থক্যটাই ব্রোকারের লাভ। যদি উদাহরণ দেই, ধরুন যে বাজারে স্প্রেড রয়েছে 0.5 পিপ, ব্রোকার দেখাচ্ছে 1 পিপ, এই যে বাড়তি 0.5 পিপ এটা তাদের আয়। স্প্রেড থেকে তারা ধরুন যে এইভাবে ইনকাম করে থাকে আমাদের থেকে। তারপরে যে ব্রোকারের আয় রয়েছে সেটা হচ্ছে কমিশন ইনকাম। এটা আবার একটা সরাসরি আয়ের পথ ব্রোকারের। অর্থাৎ কিছু ব্রোকার ট্রেড প্রতি নির্দিষ্ট কমিশন নেয়, যেমন প্রতি লটে $7, $6, $5, $8 এরকম করে আমাদের কাছ থেকে সরাসরি কমিশন কাটে। আর এই কমিশনগুলো কাটে হচ্ছে এসটিপি, সিএন অ্যাকাউন্ট যারা ইউজ করে তাদের থেকে। তারপরে রয়েছে সোয়াপ অথবা রোল ওভার ইনকাম। এই সোয়াপ অথবা রোল ওভার ইনকামটা কি? রাতভর ট্রেড ধরে রাখলে সুদের পার্থক্যের চার্জ থেকে সামান্য অংশ তারা কাটে। অর্থাৎ আমরা যে সারা রাত ভরে ট্রেডকে ধরে রাখি অথবা 2-3 দিন ভরে আমরা ট্রেড ধরে রাখি, ওই সময় তারা সামান্য সামান্য করে সুদের চার্জ আমাদের থেকে নিয়ে থাকে, যেটা আমরা টের পাই না। এটা একটা হিডেন ইনকামের ভিতরে পড়ে আর কি। এবং তারপরে রয়েছে অন্যান্য সাধারণ ইনকাম, যার ভিতরে রয়েছে উইথড্রয়াল ফি, মুদ্রা কনভার্সন ফি, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ফি। এবং তারপরে রয়েছে হিডেন বা পরোক্ষ আয়ের উৎসগুলো। অনেকভাবে তারা আমাদের থেকে হিডেন ইনকাম করে থাকে, আসেন সেটা আমরা জানি। হিডেন বা পরোক্ষ আয়ের উৎসগুলোর ভিতরে সবথেকে মূল যে ইনকাম তারা করে থাকে আমাদের কাছ থেকে সেটা হচ্ছে অর্ডার রাউটিং বা রিবেট। কিছু ব্রোকার আপনার অর্ডার নির্দিষ্ট লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাঠায় আর সেখান থেকে রিবেট বা কমিশন পায়, যেটা আমরা বুঝতে পারি না বা আমরা টেরও পাই না। তারপরে যে আমাদের থেকে হিডেন ইনকামগুলো করে থাকে সেটা হচ্ছে প্রাইস ম্যানিপুলেশন বা স্লিপেজ গেম। অর্ডার এক্সিকিউশনে সামান্য দেরি বা প্রাইস শিফট করে, ওই ছোট পার্থক্য থেকেই তারা কিন্তু লাভ তুলতে পারে। অনেক সময় দেখে থাকবেন যে আপনি বাই প্লেস করছেন এক প্রাইসে, কিন্তু ওই বাই পড়ছে একটু দূরে বা সামান্য একটু দূরে, এরকম। এটাকে আর কি বলে স্লিপেজ গেম বা ম্যানিপুলেশন। তারপরে যে ইনকাম করে থাকে হিডেনভাবে ক্লায়েন্টের পজিশন ব্যবহার। অনেক মার্কেট মেকার ব্রোকার ক্লায়েন্টের বিপরীতে পজিশন নেয়, আপনি হারলে তারা জেতে, এটা এক ধরনের হিডেন প্রফিট। সাধারণত এটা করে এমএম ব্রোকার যেটা রয়েছে, মার্কেট মেকার ব্রোকার, ওরা মূলত এরকম করে থাকে, এই নেচারটা তাদের। কিন্তু অনেক সময় ইসিএন এসটিপি আলারাও কিন্তু আমাদের সাথে এরকম গেম করে থাকে হিডেনলি, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিসের জন্য করে, কিভাবে করে, সামনে আলোচনা করছি। পরের যে পয়েন্ট রয়েছে ক্লায়েন্ট ক্যাশের সুদ। আপনার অ্যাকাউন্টে যেই অব্যবহৃত টাকা পড়ে থাকে বা ডলার পড়ে থাকে সেটার উপর ব্যাংক থেকে তারা সুদ পায়। আপনি $10,000 ডিপোজিট করলেন, দেখা গেল ট্রেড করলেন না 7 দিন বা 1 মাস ট্রেড করলেন না, অ্যাকাউন্টে টাকা ওইভাবে পড়ে থাকে, ওর উপর থেকে ব্যাংক থেকে কিন্তু তারা ইন্টারেস্ট পায়, কারণ এই ডলারগুলো তো তাদের কোন একটা রিজার্ভ ফান্ডে থাকে ব্যাংকের আন্ডারে, ওইখান থেকেই সুদ পায়, ওই সুদটাই আর কি। তো সংক্ষেপে ব্রোকার আয় সম্পর্কে যদি বলি, প্রতিটি ব্রোকারের প্রধান ইনকাম থাকবে হচ্ছে স্প্রেড প্লাস কমিশন, যেটা নির্দিষ্ট থাকে। আর হিডেন ইনকাম কি করে থাকে তারা? অর্ডার রাউটিং, স্লিপেজ, ক্লায়েন্ট লস ও ক্যাশ ইন্টারেস্ট। আর এখানে ভালো ব্রোকারের ভূমিকা কি থাকবে? যাদের সব চার্জ স্বচ্ছভাবে ওয়েবসাইটে লেখা থাকে, হিডেনভাবে কোনো ইনকাম করে না, যদিও এটা সব ব্রোকারই করে প্রায় ম্যাক্সিমাম, এটা বলে লাভ নাই, এটা তাদের ইনকামের একটা পথ আর কি বলতে পারেন। আমাদের পরের প্রশ্ন, ব্রোকারের ধরন সম্পর্কে। ফরেক্স বা সিএফডি ট্রেডিংয়ে ব্রোকাররা সাধারণত 4টি প্রধান ধরনের হয়ে থাকে, যেমন মার্কেট মেকার ব্রোকার, এসটিপি অর্থাৎ স্টেট থ্রো প্রসেসিং ব্রোকার, ইসিএন বা ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক ব্রোকার, এবং 4 নম্বর ডিএমএ অর্থাৎ ডিরেক্ট মার্কেট অ্যাক্সেস। এগুলো একে অপরের থেকে আলাদা হয় মূলত কিভাবে তারা ট্রেড এক্সিকিউশন ও লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে যুক্ত থাকে তার ভিত্তিতে। নিচে আলোচনা করছি প্রত্যেকটা সম্পর্কে। 1 নম্বরে রয়েছে এমএম ব্রোকার, আর এর অর্থ ব্রোকার নিজেই বাজার তৈরি করে, অর্থাৎ আপনার ট্রেডের বিপরীতে অবস্থান নেয়। এমএম ব্রোকারের কাজের ধরনগুলো কেমন হয়? আপনি যখন বাই দেন, ব্রোকার সেল নেয়।
আপনার লাভ মানে ব্রোকারের ক্ষতি, আর আপনার ক্ষতি মানে ব্রোকারের লাভ। অর্ডারগুলো ব্রোকারের অভ্যন্তরীণ সিস্টেমেই সম্পন্ন হয়, ইন্টারব্যাংক মার্কেটে যায় না। ব্রোকারের সুবিধাগুলো কি? এক্সিকিউশন খুব দ্রুত হয়, ছোট ডিপোজিটেও ট্রেড করা যায়, ফিক্সড স্প্রেড দেওয়া হয় অনেক সময়, কিন্তু নিউজের সময় না, নিউজের সময় কিন্তু স্প্রেড ব্রোকারেই বেশি উল্টাপাল্টা হয়। ব্রোকারের অসুবিধার ভিতর যদি বলি, ওই যে বললাম একটা স্প্রেড নিউজের সময় অনেক উল্টাপাল্টা হয় বা নিউজের সময় অনেক স্প্রেড বাড়িয়ে দেয় আর কি, এটা এক নম্বর অসুবিধা। তারপর অসুবিধা রয়েছে ব্রোকারের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনার ক্ষতিতে তাদের লাভ, এবং কখনো কখনো রিকোয়ার্ড বা ম্যানিপুলেশন হতে পারে ট্রেডারদের সাথে। কিছু জনপ্রিয় রিটেল ব্রোকার যেমন এক্সএম, এফবিএস, এক্সনেস, এই সমস্ত ব্রোকারের ভিতরে কিন্তু অনেক ধরনের অ্যাকাউন্টের টাইপ থাকে। এই যে এসটিপি, ইসিএন, ডিএমএ, এগুলো কিন্তু অ্যাকাউন্টের টাইপ, অথবা অ্যাকাউন্ট টাইপ নিয়েও এক একটা ব্রোকার কিন্তু বাজারে চলে আসে। দেখা গেল ব্রোকার এসটিপি, ইসিএন নিয়ে বাজারে চলে আসলো, অথবা চারটা নিয়ে চলে আসলো, এরকম ধরনের কিন্তু হয়ে থাকে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টসগুলো যে আমরা করে থাকি ওইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়। তারপর রয়েছে এসটিপি ব্রোকার, অর্থ ট্রেডগুলো সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাঠানো হয়, ব্রোকার নিজে হস্তক্ষেপ করে না। এসটিপি ব্রোকারের কাজের ধরনগুলো কী হয়? ব্রোকারের ব্যাক এন্ডে অনেক লিকুইডিটি প্রোভাইডার থাকে, যেমন ব্যাংক, ইনস্টিটিউশন। অর্ডারগুলো তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে এসটিপি ব্রোকার পৌঁছায় দেয়। আমরা যে বাই সেল অর্ডারগুলো করে থাকি স্বয়ংক্রিয়ভাবে ওই সমস্ত লিকুইডিটি প্রোভাইডারের কাছে এসটিপি ব্রোকার পৌঁছে দিয়ে থাকে, এবং সবচেয়ে ভালো আস্ক বিট প্রাইসে এক্সিকিউট হয়। এসটিপি সুবিধাগুলো কি? নো ডিলিং ডেস্ক, অর্থাৎ ব্রোকার আপনার বিপরীতে ট্রেড করে না, দ্রুত ও স্বচ্ছ এক্সিকিউশন হয়। এসটিপির অসুবিধার কথা যদি আমি বলি তাহলে স্প্রেড ভেরিয়েবল হয়, অর্থাৎ স্প্রেড স্থির নয়, কখনো কখনো এক্সিকিউশন স্লিপেজ হতে পারে এসটিপি ব্রোকারের অসুবিধার ভিতরে। তারপর রয়েছে ইসিএন ব্রোকার, অর্থ একটি ইলেকট্রনিক নেটওয়ার্ক যেখানে ট্রেডার, ব্যাংক, হেজ ফান্ড এবং অন্যান্য অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সরাসরি ট্রেড করে। আর ইসিএন ব্রোকারের কাজের ধরনগুলো কি? অর্ডারগুলো রিয়েল মার্কেটে যায়, যেখানে অন্যান্য ট্রেডার, ব্যাংক ও ফান্ড অংশ নেয়। স্প্রেড প্রাইস 0 পিপস হতে পারে, তবে কমিশন আলাদা দিতে হয় প্রত্যেকটা ব্রোকারকে। সব অংশগ্রহণকারীর অর্ডার একে অপরের সাথে ম্যাচ হয়। ইসিএন এর অসুবিধা কি? ন্যূনতম ডিপোজিট বেশি হয়, কমিশন আলাদা করে দিতে হয় ব্রোকারকে। তাছাড়া তেমন কোনো অসুবিধা হয় না ইসিএন অ্যাকাউন্টে। আর লাস্টলি ডিএমএ ব্রোকার। ডিএমএ মূলত ইসিএনেরই এক ধরনের উন্নত রূপ, যেখানে ট্রেডাররা সরাসরি লিকুইডিটি প্রোভাইডারদের অর্ডার বুক দেখতে পারে এবং তাদের সাথে সরাসরি ট্রেড করতে পারে। আর ডিএমের কাজের ধরনগুলো কি হয়ে থাকে? অর্ডারগুলো সরাসরি রিয়েল মার্কেট ডেপতে যায়, ট্রেডার চাইলে নির্দিষ্ট প্রাইসে লিকুইডিটি প্রোভাইডারের অর্ডারের সাথে ম্যাচ করাতে পারে। ডিএমএ অ্যাকাউন্টের সুবিধাগুলো কি? একদম বাস্তব মার্কেট ভলিউম দেখা যায়, খুব দ্রুত এক্সিকিউশন ও উচ্চ স্বচ্ছতা থাকে ডিএমএ অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ডিএমের অসুবিধার কথা যদি বলি তাহলে এটা অসুবিধা না, মূলত ধরেন যে প্রফেশনাল ট্রেডারদের জন্য বেশি উপযুক্ত, নতুনদের জন্য ডিএম অ্যাকাউন্টগুলো ওইভাবে কাজে দেয় না, এবং কমিশন ও টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বেশি। আমাদের আজকের পরের প্রশ্ন, ইসিএন, এসটিপি, ডিএমএ অ্যাকাউন্টের পার্থক্য সম্পর্কে। 12 নম্বর প্রশ্নের ভিতরে অলরেডি আনসার আপনারা পেয়ে গেছেন, তারপরেও একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য বলতেছি জাস্ট। ব্রোকারের ধরন, ব্রোকার ট্রেড এক্সিকিউশন হয় ব্রোকারের ভিতরে। ব্রোকারের স্প্রেড থাকে স্থির। ব্রোকারের ক্ষেত্রে কোনো কমিশন থাকে না। আর ব্রোকার ট্রেডের বিপরীতে অবস্থান নেয় আর উপযুক্ত নতুন ট্রেডারদের জন্য। আর এসটিপি অ্যাকাউন্টের ট্রেড এক্সিকিউশন কোথায় হয়? লিকুইডিটি প্রোভাইডারের কাছে। স্প্রেড পরিবর্তনশীল হয়, কমিশন মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে থাকে না। আর ট্রেডারের বিপরীতে অবস্থান নেয় না এসটিপি ব্রোকার, আর উপযুক্ত মধ্যম স্তরের ট্রেডারদের জন্য। আর ইসিএন ব্রোকারের ট্রেড এক্সিকিউশন হয় ইন্টারব্যাংক মার্কেটে। স্প্রেড খুব কম অথবা 0 থাকে অনেক সময়, নির্দিষ্ট কমিশন থাকে, আর ট্রেডের বিপরীতে অবস্থান নেয় না, পেশাদারদের জন্য উপযুক্ত। আর ডিএমএ ব্রোকারের ক্ষেত্রে ট্রেড এক্সিকিউশন হয় সরাসরি মার্কেটে, স্প্রেড খুব কম বা 0, ইসিএনের মতোই আর কি, নির্দিষ্ট কমিশন থাকে, ট্রেডারের বিপরীতে অবস্থান নেয় না ইসিএন ব্রোকার, এসটিপি, ডিএমএ কোনোটাই না। উপযুক্ত ইনস্টিটিউশনাল লেভেলের যে ট্রেডারগুলো আছে অথবা ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড, এদের জন্য। আর ব্রোকারের সত্যতা নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে আপনি এসটিপি ব্রোকার হোক, ইসিএন ব্রোকার হোক, ডিএমএ হোক, হোক, আপনি যেই ব্রোকারের অ্যাকাউন্টটি খোলেন না কেন, আপনি যদি নতুন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যে কোনো ব্রোকার আন্ডারে, আপনি তখন কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করেন। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মূলত কিন্তু অ্যাকাউন্টের কাতারে যায়। ধরেন যে প্রত্যেকটা ব্রোকারের ভিতরে একটা পুল থাকে। ধরেন একটা ব্রোকার এক্সনেসের কথাই আমি বলি। এক্সনেস কি করে? ওদের কিন্তু এসটিপি অ্যাকাউন্ট আছে, ইসিএন অ্যাকাউন্ট আছে, তারপরে অ্যাকাউন্ট আছে। আপনি যখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলেন এক্সনেসের ভিতরে তখন কিন্তু হয়, অর্থাৎ আপনি যদি ট্রেড প্লেস করেন, আপনি যদি বাই নেন তাহলে আপনার বিপরীতে কিন্তু ওরা সেল নেয়। এখন ধরেন যেটা তো আপনি ব্রোকারের কাহিনী বুঝলেন বা জানলেন, এখন এক্সনেস অথবা অন্য কোনো ব্রোকার হোক, ওর ভিতরে আপনি এসটিপি খুললেন অ্যাকাউন্ট অথবা ইসিএন অ্যাকাউন্ট খুললেন বা ডিএমএ খুললেন, কিন্তু প্রথম কিন্তু আপনাকে ওরা দেখাবে যে এসটিপি অ্যাকাউন্ট, কিন্তু মূলত আপনাকে রাখবে ওই পুলে, মানে মার্কেট পুলে। কারণ আপনাকে আগে জাস্টিফাই করবে, 6 মাস 1 বছর আপনাকে আগে জাস্টিফাই করবে যে আপনি কেমন ট্রেডার। ফরেক্স মার্কেটে কিন্তু 90-95% মানুষ সচরাচর ফেইলই করে। তাহলে দেখা গেল যে আপনিও
এসটিপি অ্যাকাউন্ট খুললেন অথবা এসিন অ্যাকাউন্ট খুললেন, ব্রোকার সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের কাছে আপনার ট্রেড এক্সিকিউশন করলো, ব্রোকার কিন্তু তেমন কোনো লাভ থাকলো না। কিন্তু ব্রোকার যদি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ট্রেডের বিপরীতে পজিশন নেয়, আপনি তো সচরাচর লসই করবেন। ওরা জানে যে 95% মানুষ লস করে, সেক্ষেত্রে কিন্তু ব্রোকারের লাভ হয় যদি আপনি লস করেন। আর যখন কন্টিনিউয়াস আপনি প্রফিট করতে থাকেন, আপনি যদি ব্রোকারেও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনাকে কিন্তু তারা অবজার্ভ করে 6 মাস 1 বছর অবজার্ভ করার পরে যদি দেখে যে না এই ট্রেডারটা খুব প্রফিটেবল বা ভালো হচ্ছে, ধরেন যে সাপ্লি মার্কেট ট্রেডার থেকে ও কিন্তু প্রফেশনাল ট্রেডারের কাতারে বা এসটিপি অ্যাকাউন্টের ভিতরে শিফট করে দেয় অটোমেটিক ব্যাকএন্ডে। আপনি বললেও দিবে, না বললেও দিবে। মূলত ব্রোকাররা কিন্তু আমাদের সাথে এরকমটাই করে থাকে হরহামেশা। তাহলে এখান থেকে সর্বসাকুল্য কথা হলো, আপনি যদি ভালো হন তাহলে আপনি যেই ব্রোকারেই কাজ করেন, ব্রোকার আপনাকে সম্মান করবে এবং সারা পৃথিবী আপনাকে সম্মান করবে। আপনি ধরেন যে মার্কেট মেকার অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খুলছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি ট্রেড পারেন বা ট্রেড বোঝেন, আপনাকে তো ওই অ্যাকাউন্টে রাখবেই না, ওরা কিন্তু ট্রান্সফার করে দিবে। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভালো ব্রোকার চেনার উপায়। ভালো ফরেক্স ব্রোকার চেনার প্রধান মানদণ্ড সমূহ যদি আপনি জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে ভালো একটা ব্রোকার চিনতে পারবেন। সেই মানদণ্ড সমূহের ভিতরে 1 নম্বরে রয়েছে রেগুলেশন ও লাইসেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রোকারের রেগুলেটরি স্ট্যাটাস। এটা নিশ্চিত হওয়া যে ব্রোকারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ন্ত্রক সংস্থার অধীনে রেজিস্টার করা কিনা। আন্তর্জাতিক রেগুলেটর কারা রয়েছে উদাহরণ দিয়ে কিছু, যেমন ইউকে রয়েছে এফসিএ, অস্ট্রেলিয়াতে রয়েছে অ্যাসিস, তারপর সিপ্রাসে রয়েছে সাইসেক, ইউএসএতে রয়েছে এনএফএ, সিএফটিসি। আর প্রত্যেকটা ব্রোকারের লাইসেন্স নম্বর যাচাই করা উচিত নিয়ন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা বিস্তারিত আজকে আলোচনায় আমরা দেখবো, জানবো এবং প্র্যাকটিক্যাল দেখবো যে কীভাবে সেটা করে। এবং 2 নম্বর মানদণ্ড সমূহের ভিতরে রয়েছে ফান্ড সেফটি, অর্থাৎ ক্লায়েন্টের ডিপোজিট যেন ব্রোকারের নিজস্ব ফান্ড থেকে আলাদা রাখা হয়। এটি নিশ্চিত করে যে ব্রোকার দেউলিয়া হলে আপনার টাকা নিরাপদ থাকে। 3 নম্বরে রয়েছে কমিশন ও স্প্রেড। ব্রোকারের স্প্রেড এবং কমিশনগুলো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত। লুকোনো চার্জ বা অতিরিক্ত ফি থাকলে তা ঝুঁকির ইঙ্গিত দেয়। ধরেন যে আপনার এমন একটা ব্রোকার সিলেক্ট করলেন যেখানে স্প্রেড থাকে সাধারণ ব্রোকারের থেকে অনেক বেশি, সবসময় ধরেন যে 2-3-4 পিপ করে স্প্রেড থাকে বা অনেক বেশি থাকে, ওই ব্রোকার আমরা এড়িয়ে চলবো। 3 নম্বর রয়েছে ট্রেডিং প্ল্যাটফর্ম। নির্ভরযোগ্য এবং সুপরিচিত ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করা হয় কিনা তা যাচাই করা, যেমন মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5, তারপর সি ট্রেডার রয়েছে। এই ধরনের প্ল্যাটফর্মগুলোর সাথে তারা কোলাবোরেট করে কাজ করতেছে কিনা, এগুলোও দেখতে হবে আমাদের ব্রোকারের চুজ করার ক্ষেত্রে। তারপর ওই প্ল্যাটফর্মের মোবাইল এবং ডেস্কটপ ভার্সন দুটোই রয়েছে কিনা সেটাও আমাদের যাচাই করা উচিত। এবং 5 নম্বর থাকবে ক্লায়েন্ট সাপোর্ট। কার্যকর কাস্টমার সার্ভিস থাকা খুব জরুরি। অন্তত প্রত্যেক সপ্তাহে 5 দিন 24 ঘন্টা সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে কিনা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। 6 নম্বরে থাকবে হচ্ছে ডিপোজিট ও উইথড্র, খুব গুরুত্বপূর্ণ, যেটা সহজ ও দ্রুত অর্থ হস্তান্তর ব্যবস্থা থাকা উচিত, যেমন ব্যাংক ট্রান্সফার, কার্ড পেমেন্ট, ই ওয়ালেট, তারপর ক্রিপ্টো পেমেন্ট, এসব জিনিসগুলো থাকা কিন্তু জরুরি। এবং উইথড্র সময়সীমা স্বাভাবিক হওয়া, অর্থাৎ সর্বোচ্চ দেখা গেল 24 ঘন্টা সময় নিতে পারে অথবা 72 ঘন্টা সর্বোচ্চ যাওয়া যেতে পারে। এর ভিতরে তারা আমাদের উইথড্র দেয় কিনা সেটা কিন্তু নিশ্চিত করা, এটাও একটা মানদণ্ডের ভিতরে পড়ে। 7 নম্বরে রয়েছে রেপুটেশন ও রিভিউ। ব্রোকারের বাজারে সুনাম, গ্রাহক প্রতিক্রিয়া এবং স্বাধীন রিভিউ চ্যানেলগুলো যাচাই করা এবং অতিরিক্ত নেগেটিভ ফিডব্যাক থাকলে ওই ব্রোকার সম্পর্কে আমাদের সতর্ক হওয়া। সংক্ষেপে যদি বলি, ভালো ফরেক্স ব্রোকার চেনার প্রধান মানদণ্ড সমূহ: ভালো ফরেক্স ব্রোকার নির্বাচন করা মানে রেগুলেশন নিশ্চিত করা, ফান্ড নিরাপত্তা, স্বচ্ছ ফি, নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, কার্যকর সাপোর্ট, দ্রুত লেনদেন এবং ভালো রেপুটেশন। এই মানদণ্ডগুলো নিশ্চিত করলে ট্রেডিংয়ের ঝুঁকি কমে এবং নিরাপদ পরিবেশে কার্যক্রম করা সম্ভব হয়। আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ব্রোকার রেগুলেশন যাচাই করার কৌশল। ব্রোকার রেগুলেশন যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার অর্থের নিরাপত্তা এবং লেনদেনের বৈধতা নিশ্চিত করে। নিচে ধাপে ধাপে কৌশলগুলো ব্যাখ্যা করব এবং লাস্টে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা ব্রোকারের বৈধতা যাচাই করা যায় সেই সম্পর্কে। ব্রোকার রেগুলেশনে যাচাই করার কৌশলের ভিতরে 1 নম্বর যে কৌশল থাকবে সেটা হচ্ছে রেগুলেটর শনাক্ত করা। আপনি একটা ব্রোকার সিলেক্ট করলেন, প্রথমে জানতে হবে ব্রোকার কোন দেশের নিয়ন্ত্রক সংস্থার অধীনে কাজ করছে। অর্থাৎ আপনি যে ব্রোকারটা সিলেক্ট করলেন ট্রেডিং করার জন্য বা ট্রেডিং করার উদ্দেশ্যে, আগে দেখতে হবে যে কোন কান্ট্রি দ্বারা আপনার ওই ব্রোকারটা রেগুলেটেড অথবা লাইসেন্স প্রাপ্ত কোন দেশ দ্বারা, ওইটাকে আগে শনাক্ত করতে হবে। এখানে আমি কিছু জনপ্রিয় রেগুলেটর কান্ট্রি অথবা রেগুলেটরের লিস্ট আমি করে দিলাম, যে সমস্ত রেগুলেটর খুবই কঠিন বা কঠোর হয়ে থাকে আর কি। যেমন ইউএসএতে রেগুলেটরি অথরিটি কী কী রয়েছে: সেক, ফিনরা, সিএফটিসি। ইউকেতে রয়েছে ধরেন যে এফসিএ, ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। তারপর রয়েছে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন তো মূলত অনেকগুলো কান্ট্রি দ্বারা সমন্বয় করে এই কান্ট্রিটা তৈরি করা হয়েছে। তার ভিতরে ধরেন যে 2টি কান্ট্রি আমি উল্লেখ করলাম, যেমন জার্মানি, তারপরে সিপ্রাস। এটা খুব জনপ্রিয় দেখে আমি এখানে উল্লেখ করে দিলাম। সিপ্রাসের যেমন আছে সাইসেক এবং জার্মানিতে রেগুলেটর অথরিটির নাম হচ্ছে বাফিন। অস্ট্রেলিয়াতে যেমন আছে অ্যাসিক আর ইন্ডিয়াতে আছে সেবি।
ইন্ডিয়া, বাংলাদেশ এই সমস্ত রেগুলেটর কেমন সেটা তো আমরা জানি। এই সমস্ত রেগুলেটর থাকার না থাকা প্রায় এখনকার জামানায় সমানই বলা চলে। ভবিষ্যতে যদি ভালো সিকিউরিটি আসে তখন আমরা ওটাকে বিশ্বাস করতে পারি। আচ্ছা, বাড়তি কথায় না গিয়ে মূল টপিকে থাকি। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার রেগুলেটর শনাক্ত করা। আপনি একটা ব্রোকার কাজ করেন, আপনি ধরেন যে অস্ট্রেলিয়ার কান্ট্রি দ্বারা রেগুলেটেড, এসএস দ্বারা রেগুলেটেড, অথবা জার্মানির কান্ট্রি দ্বারা রেগুলেটেড, বাফিন দ্বারা বা সিপ্রাসের। দ্বিতীয় করণীয় কি থাকবে? রেগুলেটর ওয়েবসাইটে যাচাই করা। আপনি ব্রোকারের ভিতরে ঢুকলেন, ব্রোকারের ভিতরে দেখলেন যে লাইসেন্স আছে অথবা রেগুলেটেড বাই অমুক, তো আপনার সেটা তো যাচাই করা দরকার। আপনি ওই ওয়েবসাইটের ভিতরে বা রেগুলেটর ওয়েবসাইটের ভিতরে যান, তাদের লাইসেন্স লিস্ট বা রেজিস্ট্রেশন অফ অথরিটি ফার্ম সার্চ করুন, ব্রোকারের নাম বা লাইসেন্স নম্বর দিয়ে অনুসন্ধান করুন। যদি ব্রোকার তালিকাভুক্ত থাকে তাহলে সেটা বৈধ, যদি না থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি আমাদের। এখানে একটা জিনিস মনে রাখা ভালো, অনেক সময় ব্রোকার অ্যাফিলিয়েটেড উইথ এ রেগুলেটেড কোম্পানি লিখে বিভ্রান্ত করে। এটি এবং সরাসরি রেগুলেশন কিন্তু ভিন্ন। আবার এমন ব্রোকার রয়েছে, ধরেন যে খুব ভালো একটা কান্ট্রির ছোট রেগুলেটর দ্বারা অথরিটি পাইছে, অথবা এলাকা ভিত্তিক রেগুলেটর থাকে কিছু কিছু, জার্মানি হোক, তারপরে আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক। ধরেন যে বাংলাদেশের ঢাকার ভিতরে একটা অথরিটি আছে, ওই লাইসেন্স আমি পাইলাম, ওইটা দিয়ে কিন্তু ঢাকাতেই জাস্ট সমস্ত সিকিউরিটি পাওয়া যাবে, কিন্তু ওইটা যদি বাংলাদেশের বাইরে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু কোনো কার্যকর হবে না। এরকমও থাকে, সতর্ক থাকা লাগে এ ব্যাপারে। এবং 3 নম্বর কৌশল হচ্ছে লাইসেন্সের বৈধতা যাচাই, অর্থাৎ লাইসেন্সের ধরন, ফুল লাইসেন্স, লিমিটেড লাইসেন্স লক্ষ্য করা আর কি। যেটা একটু আগে বলতেছিলাম আর কি, যে এটা কি ওয়ার্ল্ড ওয়াইড লাইসেন্স নাকি কোনো নির্দিষ্ট কান্ট্রির জন্য অথবা কোনো এলাকার জন্য, এরকম। লাইসেন্সের সময়সীমা এবং শর্তাদি যাচাই করা খুব জরুরি। লাইসেন্সের মেয়াদ কতদিন আছে, কবে করছে, এই সম্পর্কে আর কি। কখনো কখনো কিন্তু ব্রোকাররা পুরনো বা বাতিলকৃত লাইসেন্স দেখায়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এবং 4 নম্বর কৌশলের ভিতরে থাকবে হচ্ছে রেগুলেটরের সতর্কতা তালিকা চেক করা। অনেক রেগুলেটর তাদের ওয়েবসাইটে ওয়ার্নিং বা অ্যালার্ট রাখে, যদি ব্রোকার সেখানে থাকে তাহলে এড়িয়ে চলতে হবে। মানে আমি একটা ব্রোকারে কাজ করতেছি, এটা রেগুলেটরি অথরিটি কোনো একটা ফল্ট পাইছে, ওরা এখানে ওয়ার্নিং দিছে, তো ওইটাকে কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হয় অথবা চোখ কান খোলা রাখতে হয় আর কি, সেটাই আর কি। আর অতিরিক্ত যাচাই কী করবো আমরা, বা কী কৌশল থাকতে পারে অতিরিক্ত যাচাইয়ের ভিতরে? ক্রেতা রিভিউ এবং ফোরাম চেক করুন, ব্রোকারের অফিসিয়াল কন্ট্যাক্ট এবং ঠিকানা যাচাই করুন। যদি প্রচুর অভিযোগ বা লেনদেন সমস্যা থাকে তাহলে সতর্ক হন। আর রেগুলেশন যাচাই করার কৌশলের সারসংক্ষেপ কী দাঁড়ালো তাইলে? ব্রোকারের রেগুলেটর চিহ্নিত করুন, অফিসিয়াল রেগুলেটর ওয়েবসাইটে নাম, লাইসেন্স যাচাই করুন, লাইসেন্সের বৈধতা, সময়সীমা, ধরন পরীক্ষা করুন, সতর্কতা তালিকা দেখুন, অতিরিক্ত রিভিউ ও ঠিকানা যাচাই করুন। তো আমরা এখন সরাসরি দেখব দু একটা ব্রোকারের লাইসেন্স যাচাই কীভাবে করে বা কীভাবে কী করতে পারি আমরা। তো চলুন সেই কৌশল আমরা দেখি। আচ্ছা, আমরা একটা ব্রাউজারে চলে আসলাম, কীভাবে সরাসরি রেগুলেশন চেক করতে হয় সেটা আমরা এখন দেখব। ধরুন যে আপনার পছন্দের ব্রোকার, আপনি গুগলে সার্চ দেবেন। আমি এক্সনেসে কাজ করি, এক্সনেস একটু সার্চ দিই, এক্সনেস লিখে সার্চ দিলাম। আচ্ছা, এক্সনেসে, এই এক্সনেসের সাইডে চলে যাই আমি, ওয়েবসাইটে। এক্সনেসের ওয়েবসাইটে ঢুকলে পর কিন্তু আমি এক্সনেসের লাইসেন্স পাবো, রেগুলেশন কোন কোন কান্ট্রি দ্বারা হয়েছে এটা কিন্তু আমি জানতে পারবো। নিচে চলে যাই, আচ্ছা এই যে এখান দিয়ে থাকে আর কি সাধারণত। ও আচ্ছা, এই যে রেগুলেশন আছে না, কর্পোরেট রেগুলেশন, এখানে চাপ দিলাম। যে রেগুলেটরি অথরিটি দ্বারা এক্সনেস রেগুলেটেড, ওই সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। যেমন ক্যাপিটাল মার্কেট অথরিটি, সিএমএ, এফএসএ, তারপরে সিবিসিএস, এগুলো কিন্তু প্রত্যেকটা অথরিটি। এফএসসি, তারপরে যে এফএসসিএ, সাইসেক, এফসিএ ইউকের, এটা ভালো অথরিটি। তারপরে সিপ্রাসের, এটা ভালো অথরিটি। জেএসসি, কারণ কয়টা কান্ট্রির দ্বারা বা কয়টা রেগুলেটর অথরিটি দিয়ে এক্সনেস রেগুলেটেড? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9টা রেগুলেটর দ্বারা কিন্তু তারা রেগুলেটেড। কিন্তু 9টা থাক আর 10টা থাক আর 1টা থাক, সমস্যা নাই। যদি হাই সিকিউরিটিপূর্ণ রেগুলেটর অথরিটি দ্বারা রেগুলেশন নিয়ে থাকে তাহলে একটাই যথেষ্ট। আপনাকে কিন্তু বুঝতে হবে যে এতগুলো রেগুলেশনের চক্করে আপনার পড়ার দরকার নাই। আপনি দেখবেন যে আপনার যেটা জানেন, আপনার মন মতো কোনো কান্ট্রি দ্বারা রেগুলেশন তারা পাইছে কিনা বা আছে কিনা। ধরেন যে আমার ক্ষেত্রে সিপ্রাস এবং এফসিএ এটা খুব কঠোর, এই দুইটা আমি চেক করব, আর বাকিগুলো আমার চেক করার দরকার নেই। আমি জাস্ট পদ্ধতি দেখাই দিতেছি, আপনারা সব ব্রোকারের ভিতরে গিয়ে এইভাবে কিন্তু চেক করতে পারবেন। ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, এটা হচ্ছে ইউকের একটা সংস্থা। এই যে লাইসেন্স নাম্বার, এটা দিয়ে আমরা চেক করব সরাসরি এই অথরিটির ভিতরে যায়।
এই সি প্লাসের লাইসেন্সও কিন্তু আমরা চেক করব সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে। তাদের লাইসেন্স নাম্বার কিন্তু দেওয়া আছে, এই যে সি প্লাসের লাইসেন্স নাম্বারটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে হচ্ছে ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, অর্থাৎ ইউকের যে এটা সার্চ দিই, এটা আগে আমরা দেখি। তাহলে আমরা কি করব, সরাসরি এটা কপি করব। কপি করলাম, নতুন একটা ব্রাউজার খুললাম, এখানে জাস্ট পেস্ট করে দেব, ইন্টার। ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটির কিন্তু সাইট আমরা দেখতে পারতেছি। আমি একটু জুম করে দেওয়ার চেষ্টা করি, এখন আশা করছি দেখতে পারবেন সহজে। আমরা চলে গেলাম এটা সরাসরি ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি অর্থাৎ এফসিএ রেগুলেটর অথরিটির ভিতরে চলে আসলাম। এখন এখানে আমরা ওই লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ করব। লাইসেন্স নাম্বারটা নিয়ে আসি। এফসিএ লাইসেন্স নাম্বার কত, এই যে দ্য ফিনান্সিয়াল সার্ভিস রেজিস্টার নাম্বার, এই যে এটা কপি করি। কপি করলাম, চলে গেলাম ওদের সাইডে। আমি কিছু জানি না, কিছু বুঝি না, সার্চ দিলাম। এখানে পরবর্তী পদক্ষেপ কী আসে সেটা আমি দেখব। নো সার্চ রেজাল্ট ফর, এই নাম্বারে কোনো পাওয়া যায় নাই। আচ্ছা, এখানে কি দেখাইছে, আর ইউ লুকিং টু চেক এ ফার্ম অর ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে এটা দেখানোর কারণ হচ্ছে এই এফসিএ বা ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি ওরা খালি ফরেক্স ব্রোকারের লাইসেন্স দেয় না, অনেক ধরনের কোম্পানিকে ওরা লাইসেন্স দেয়। এই জন্য মানে এই মেসেজটা দিচ্ছে আমাদের যে সার্চ দ্য ফিনান্সিয়াল সার্ভিস রেজিস্টার। আমরা হইলো ফিনান্সিয়াল সার্ভিস রেজিস্টারের ওই ইসে যাব, সরাসরি ক্লিক করলে যে এখন দেখেন এখানে দেখেন ফার্ম মানে ব্রোকারকে ফার্ম বলে আর কি। এইখানে হলো আমরা ওই লাইসেন্সটা কপি করব, পেস্ট করব। এখানে পেস্ট করে দিলাম, এখন সার্চ করি দেখি কি আসে। আচ্ছা, এখানে পাওয়া গেছে উই হ্যাভ ফাউন্ড ওয়ান ফার্ম ম্যাচিং, এই নাম্বারে তারা পাইছে। এই যে এক্সনেস ইউকে লিমিটেডের যে লাইসেন্স, এটা যদি বিস্তারিত আমরা এখন দেখি নিচে নাই, তাইলে এই যে এখানে মোর, এই মোর বাটনে দেখি। এই যে দেখেন সমস্ত জিনিস কিন্তু চলে আসছে। এখানে কী কী আসছে, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে লন্ডনের, তারপর ফোন নাম্বার দিয়ে দিছে, ওয়েবসাইট দিয়ে দিছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, সব কিছু এরা দিয়ে দিছে, বুঝছেন। স্ট্যাটাস, এই যে 16 সালে রেজিস্ট্রেশন পাইছে তারা এখানে, সেটা এই যে এখানে দিয়ে দিতেছে, এখানে দেখাইতেছে আর কি। টাইপ রেগুলেটেড, ওকে। তাহলে আমরা বুঝে পেলাম যে এটা এফসিএ দ্বারা আসলে রেগুলেটেড। তাহলে এখন অন্য একটা জিনিস চেক করি, সি প্লাসেরটা চেক করি। আমরা এটাই লিখে সার্চ দিয়ে দিই, এই সংক্ষিপ্ত ফর্মটা নিয়ে আর একটা ট্যাব ওপেন করি গুগলে, আর একটা ট্যাব ওপেন করে যদি পেস্ট করি, ইন্টার। আচ্ছা, এটা হলো সাইসেক সিকিউরিটি দ্য স্পেস ইন্টারনেট, ওকে এটা না। আচ্ছা, এটা খুঁজে বের করি। এই যে সি প্লাস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা হলো ওদের মূল অথরিটি আর ক্যারেক্টার। তাহলে এখানে আমরা যে সার্চ বার পাইলাম, আমরা তো কিছুই জানি না, আমরা সরাসরি সার্চ দেবো, তারপরে যে পথ দেখায় সেই পথে আমরা যাব। দিলাম কপি করে, এই সি প্লাসের সাইডে গেলাম, পেস্ট করে দিলাম নাম্বার, ওকে ডান। এই যে দেখেন চলে আসছে, কিন্তু দুটো লিঙ্ক দিছে অ্যাড্রেসের, একটার ভিতরে যাই দেখি আমরা কি দেখায়। এখানে ওই সেম জিনিসই দেখাবে আর কি, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে লাইসেন্স নাম্বার, এগুলি দেখায় সাধারণত। এই যে অ্যাড্রেস দেখাই দিতেছে, তারপর লাইসেন্স নাম্বার এত, লাইসেন্স ডেট এত, 2012 সালে এসি প্লাসের লাইসেন্স তারা পাইছে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার তাদের আছে, টেলিফোন নাম্বার, ফ্যাক্স, ইমেইল, এই সবগুলো। এখানে আবার রেটিংও দেখা দিতে কিছু। এগুলো আসলে মানে ঘাটাঘাটি করার বিষয়, আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম। ধরেন যে আপনার ব্রোকারে দেখলেন যে রেগুলেটেড বাই অমুক দেশ, আপনার ওটা বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি রেগুলেটর কান্ট্রির মানে রেগুলেটেড অথরিটির ভিতরে যায় আপনি চেক করেন, তাইলে আপনি নিরাপদ থাকতে পারবেন। তো এই ছিল আমাদের একটা ফরেক্স ব্রোকার কীভাবে বা কোন কৌশলের দ্বারা আমরা রেগুলেটর চেক করতে পারি বা রেগুলেশন চেক করতে পারি, এই প্রসেস। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে। আর এই সিরিজ কোর্সটি কেউ মিস করবেন না, আরও অনেক ভালো ভালো জিনিস আসতে যাচ্ছে এই সিরিজের ভিতরে। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।